দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২১ ছিল স্বাধিকার চেতনা সূতিকাগার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর সাফজয়ী নারী ফুটবল দল সহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে ২১শে পদক প্রদান করা হয়। আরও দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচন অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ২১শে পদক প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে তুলে দেন ২১শে পদক। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। ২১ স্বাধিকার চেতনার সূতিকাগার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ এখন উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘূর্ণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। স্বৈরাচার সরকারকে বিদায় করে তরুণ প্রজন্ম বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ জানান তিনি। মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শহীদ দিবসে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। জঙ্গির আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। ভাষা রক্ষার জন্য বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা ৫২ ২১শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। আর এই বিশেষ দিনটিকে ঘিরে ২১-এর বইমেলাও জেগে উঠেছে নব উদ্যমে। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ, যখন শহীদদের স্মরণে শোকের মাতম ভুলে কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হবে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। পলাশ শিমুল চারিদিকে রক্ত লাল আভা ছড়িয়ে স্মরণ করিয়ে দেয় ২১-এর কথা। আর তাই ৫২ ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত ২১-এর বইমেলা। ফাগুনের পরন্ত বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও উল্টো পাশে ঐতিহাসিক শরদীয় উদ্যানের বইমেলায় ছিল উৎসবের আমেজ। ২১-এর বিশেষ দিনটি উপলক্ষে মেলার প্রতিটি স্টলই সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। তাই বইমেলায় আসা পাঠক, লেখক ও বইপ্রেমীদের অপেক্ষা ২১ বরণে।
একুশটা সবসময় মূল আকর্ষণ থাকে। 21শে ফেব্রুয়ারিতে মানুষের জনসমাগমটাও বেশি আমরা আশা করে থাকি। 21শে ফেব্রুয়ারি তারপর হচ্ছে শুক্রবার, আমাদের এক্সপেকটেশনটা অবশ্যই একটু বেশি, যেন আজকে অনেক লোক দেখা যাচ্ছে, আমাদেরও বিক্রি খুব ভালো হইতেছে। আমরা আসলে 21-এর অপেক্ষা করছি। 21শে ফেব্রুয়ারি আমরা সারাদিন বই বিক্রি করব। মহান 21 কেন্দ্র করে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকরা জানান এই সাফল্য কোটা বাঙালির। অবশ্যই 21-এর প্রেরণা এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য অনেক দূর নিয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি তো আমাদের ভাইয়ের রক্তে রাঙানো। 21শে ফেব্রুয়ারি এটা হচ্ছে আমাদের লাখো শহীদের রক্তে এসেছে এই দিনটা। জগতে যা জানুক, নতুন নতুন কিছু শিখুক তারা, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে তারা আরও কিছু জানুক বইয়ের মাধ্যমে। আর 21কে ঘিরে বইমেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও ছিল চোখে পড়ার মতো। মেলার 20তম দিনে জমা পড়ে 112টি নতুন বই, আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে 1009 শতাধিক বই। 21-এর চেতনা যেন গণতন্ত্রকে জাগ্রত করে তোলে। সাম্প্রদায়িক মুক্ত দেশ হিসাবে বাঙালি জাতিকে 21-এর বইমেলা নিয়ে যাক ভিন্ন মাত্রায়। জ্ঞান চর্চায় রচিত হোক নতুন নতুন বই, আর এর মাধ্যমে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক 21 আর মুক্তিযুদ্ধের চেতনায়। অমর 21-এর গ্রন্থমেলায় এমন অভিব্যক্তি প্রকাশ করলেন 21কে বরণ করতে নিতে আসা বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের রায়ে নির্বাচিত সরকারই পরবর্তীতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক কর্মসূচিতে তারা এসব মন্তব্য করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। কুমিল্লার লাকসামে দলীয় অফিস উদ্বোধন এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির উপর কর্মশালায় যোগ দেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে দেশের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা দিই। ময়মনসিংহ, বরিশাল সহ কয়েকটি জেলার তৃণমূল নেতাদের নিয়ে স্থানীয়ভাবে 31 দফা কর্মসূচির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। যদি আপনারা সংস্কার করতে চান, প্রথম যেটা দরকার সেটা হলো এই পালিয়ে যাওয়া সরকারের যারা পেতাত্তা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন। লক্ষ্মীপুরের কর্মসূচিতে জন আকাঙ্ক্ষার উপর সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ গড়ার কাজে দিয়েছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। আমরা জনগণের শাসন চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করবে, বাংলাদেশের জনগণের সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। 21শে আমাদের ভাষা আন্দোলনের নাম, 21শে শহীদ দিবস, 21শে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নির্বাচনে যত দেরি হবে তত দেশের সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। আসুন আমরা এই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আমরা এখানে এসেছি শহীদদের। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। এছাড়াও দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। বিকেলে নির্বাচন কমিশনার সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলের সভাপতি নুরুল হক নূর। এদিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান একমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া সব দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অতীতের মতো প্রহসনের নির্বাচন যেন না হয় সেদিকে ইসিকে সজাগ থাকার আহ্বান জানান ভিপি নূর।
সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে, অন্তত 3টা মানে ধাপের 2টো ধাপ তো হতে পারে। ইলেকশন কমিশন কিংবা জাতীয় ঐক্যমত্য তৈরি হলে সেটা সম্ভব। 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়নি তাদের ওএসডি করা হবে। এর মধ্যে চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়া 22 জন সাবেক ডিসিকে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এর আগে বুধবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপিকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে র্যাব কর্মকর্তা কর্তৃক ধর্ষণের প্রমাণও মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 2টি আলাদা প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তুলে ধরেন বিস্তারিত। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 23 জন আসামি প্রথম মামলায়, সেই মামলাতে আজকে 8 জন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপ উদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। একই সঙ্গে সাবেক আইজিপিকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে এবং 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগবঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে 27তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় রিভিউ চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের ওপর শুনানি হয়। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 বিসিএসের মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা। জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা। আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক জবাব দিয়েছেন। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে দুপুর 12টায় দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি, প্রভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কুয়েটের হল ছেড়ে চলে যাচ্ছেন অনেক শিক্ষার্থী। এবারই প্রথম সরকারি খরচে কোনো সরকারি কর্মচারী হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ 2025 প্রশিক্ষণ উদ্বোধন শেষে এ ঘোষণা দেন তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক। হজ মিশনে আমাদের সচিব মহোদয় সহ আমাদের অতিরিক্ত সচিব জনাব মতিউল ইসলাম সহ আমাদের টিম ওখানে কর্মরত থাকবেন, ওখানে অভিযোগ করবেন। আমরা পরবর্তী সময়ে শুনানি করব এবং যে সমস্ত এজেন্সি লায়াবল, রেসপন্সিবল, আমরা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মালয়েশিয়ার একটি দোকানের কর্মচারী বাংলাদেশি নাগরিক মিয়া মোহাম্মদ রকিব এক প্রতিবন্ধী নারীকে আঘাত করা এবং অবৈধভাবে আটকে রাখার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। মালয়েশিয়ার মেলাকা টিঙ্গাহ অঞ্চলের একটি আদালত তাকে 2000 রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা জরিমানা করেছেন। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ম্যাজিস্ট্রেট নূর আফিকাহ রাদিয়া জাইনুরিন সোমবার এর রায় ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার করলে এ সাজা ঘোষণা করা হয়। 2024 সালে মিয়া মোহাম্মদ রকিব ও তার এক সহযোগী 23 বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে মেলাকার তামান তাসিক উত্তমার পাংসাপুরি কেসিদাং এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়। নারীর পরিবার প্রায় 30 মিনিট পর তাকে খুঁজে পায়। সে সময় তার হাত ও পা মোবাইল ফোনের চার্জারে তার দিয়ে বাঁধা ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মিয়া মোহাম্মদ রকিবের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও তাঁর সহধর্মিনী হাসিনা আহমেদ সৌদি আরব প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। মাই টিভির মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বুধবার সৌদির সময় দিবাগত 10টায় অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের বরণ করেন। পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা পৌঁছালে সেখানেও মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মক্কায় হোটেলে স্বাগত জানান মক্কা প্রবাসী বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সৌদি আরব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সহসভাপতি দিন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্রাট, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র ওমরাহ পালন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।